হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। প্রথমত আমি একটা কথা জানতে চাই, আমি এতদিন ভিডিও দিতে পারিনি আমার কিছু নিজস্ব ব্যক্তিগত সমস্যার জন্য। এরপর থেকে আশা রাখছি কন্টিনিউ চ্যানেলে ভিডিও আসতে থাকবে আপ টু ক্লাস 10 পর্যন্ত, 4 থেকে। আজকে আমি যেটা আলোচনা করব, ক্লাস 6-এর যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ সেকেন্ড যে ইউনিট টেস্ট, তার জন্য 2026-এর রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের জিওগ্রাফির প্রথম যে স্কুলটা আছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের সমস্ত কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও ভালো করে। একের দাগে যে কোশ্চেনগুলো আছে, ফার্স্টে আছে মাল্টিপল চয়েস কোশ্চেন। স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে সেটি হলো কি? আমি শুধু অপশানগুলো দিয়েই অ্যান্সারগুলো করে দিয়েছি, তোমরা অপশান অনুসারে টিক দেবে। অপশান বি অর্থাৎ ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে। এবারে হচ্ছে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত হ্রাস পায়? এ অপশানের অ্যান্সারটা হবে, অর্থাৎ 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে প্রতি 1000 মিটার উচ্চতায় উষ্ণতা হ্রাস পায় বা তাপমাত্রা হ্রাস পায়। 3 নম্বরের কোশ্চেনটা আছে, দেখো পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উপরের স্তরটি হলো কি? অ্যান্সার হবে গুরুমণ্ডল। পৃথিবীর কেন্দ্রমণ্ডলের উপরের স্তর কি? অপশান সি অর্থাৎ গুরুমণ্ডল। এইবারে দেখো 4-এর দাগে যেটা আছে, পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো কি? অ্যান্সার হবে দেখো অপশান এ অর্থাৎ প্রশান্ত মহাসাগর হবে পৃথিবীর বৃহত্তম মহাসাগর। এবারে 5-এর দাগের কোশ্চেন দেখো, আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো কোনটা? অ্যান্সার হবে দেখো অপশান এ দক্ষিণ গঙ্গোত্রী। আন্টার্কটিকা মহাদেশে ভারতের প্রথম গবেষণা কেন্দ্র বা মহাকাশ গবেষণা কেন্দ্রও বলতে পারো। এবারে 6-এ দেখো, 6-এর দাগের কোশ্চেন 6-এর, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু কি রকম? অ্যান্সার হবে দেখো অপশান বি সমভাবাপন্ন হয়। এবার দেখো 7-এর দাগের কোশ্চেন, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি? অ্যান্সার হবে দেখো অপশান সি অর্থাৎ হাইগ্রোমিটার। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। ভুল করে হাইড্রোমিটার করবে না, হাইগ্রোমিটার কিন্তু। এবার দেখো 8-এর দাগে যে কোশ্চেন আছে, পশ্চিম ভারতের ধূলিঝড় কি নামে পরিচিত? অ্যান্সার হবে দেখো অপশান বি অর্থাৎ আঁধি নামে পরিচিত। আর 9 নম্বরের কোশ্চেন দেখো, জৈব পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি কোথায় থাকে? অ্যান্সার হবে দেখো অপশান সি অর্থাৎ পার্বত্য অঞ্চলের মাটিতে জৈব পদার্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এবারে দেখো 10-এর দাগের কোশ্চেন দেখো, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় কোথায়? অ্যান্সার হবে দেখো অপশান বি লবণাম্বু অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেনটা দেখো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কোথায়? বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কবে? অ্যান্সার হবে দেখো অপশান বি 1972 সালে। তারপরে 12 নম্বর কোশ্চেন দেখো, সর্পগন্ধা থেকে তৈরি ওষুধ যা উচ্চ রক্তচাপ কমায় তা হলো কি? অ্যান্সার হবে দেখো অপশান বি অর্থাৎ রেসারপিন। এবারে 2-এর দাগের যে কোশ্চেনগুলো আছে, শূন্যস্থান পূরণ, যে কোনো 4টা করতে বলেছে কিন্তু আমি সবগুলোই করেছি, দেখে নাও একটু। ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে সে তার নাম কি? আমরা বায়ুস্তরের ভাগ জানি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এরকম করে বায়ুস্তরের ভাগ আছে। সেরকমভাবে ভূপৃষ্ঠ থেকে ফার্স্টের যে 16 কিমি, ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর দেখা যায় তার প্রথম স্তরটা, তার নাম কি? অ্যান্সার হবে শূন্যস্থানে ট্রপোস্ফিয়ার। এবার 2-এর দাগে দেখো, পৃথিবীর অভ্যন্তরে ড্যাশ স্রোতই মহাদেশ সঞ্চালনের মূল কারণ। পৃথিবীর অভ্যন্তরে কোন স্রোত? পরিচলন স্রোত যে হয়, কনভেকশনাল কারেন্ট যাকে ইংলিশে বলে, সেটা হচ্ছে মহাদেশ সঞ্চালনের মূল কারণ। এবারে 3 নম্বর শূন্যস্থান পূরণ দেখো, ভারতের জলবায়ু ড্যাশ মৌসুমী প্রকৃতি। ভারতের জলবায়ু কিরকম মৌসুমী প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এবার 4 নম্বরে দেখো, ড্যাশ শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায়। কোন শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায়? ব্যাসাল্ট শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায়। ব্যাসাল্ট এক প্রকার আগ্নেয় শিলা। এবার
ড্যাশ গাছ থেকে কুইনাইন তৈরি হয়। কোন গাছ থেকে কুইনাইন তৈরি হয়? সিঙ্কোনা গাছ থেকে, অর্থাৎ সিঙ্কোনা গাছের ছাল থেকে। সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। এবার দেখো তিনের দাগে যে কোশ্চেনগুলো আছে, এক কথায় উত্তর দিতে বলছে যে কোনো চারটি। আন্টার্কটিকা পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? আন্টার্কটিকায় যে পৃথিবীর দীর্ঘতম হিমবাহ আছে তার নাম কি? আন্টার্কটিকা তো পুরোটাই হিমবাহ দ্বারা গঠিত, বা পুরোটাই বরফ জমা হয়ে আছে। তার দীর্ঘতম যে হিমবাহটা আছে তার নাম কি, অর্থাৎ সবচেয়ে লম্বা হিমবাহ? উত্তর হবে দেখো ল্যাম্বার্ট হিমবাহ বা ল্যাম্বার্ট গ্লেসিয়ার। দুইয়ের দাগে যে শর্ট কোশ্চেনটা আছে দেখো, এক এক কথায় উত্তর দেওয়া। বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার হবে দেখো অ্যানিমোমিটার। এবার তিনের থেকে যে কোশ্চেনটা আছে দেখো, ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? আমাদের রাজ্যে কি বর্ষাকাল একবার আসে বছরে? তাহলে ভারতের কোন এমন রাজ্য আছে যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়? সেটার উত্তর দেখো তামিলনাড়ু। তামিলনাড়ু কোথায় হয়? করমণ্ডল উপকূলে। অর্থাৎ তামিলনাড়ু ভারতের মানচিত্রের নিচের দিকে আছে, দক্ষিণে আছে। সেইখানে দেখবে করমণ্ডল যে উপকূল বঙ্গোপসাগরের কাছে, ওইখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। কারণ একবার মৌসুমি যখন আসে একবার বৃষ্টিপাত হয়, আবার মৌসুমি যাওয়ার সময় মৌসুমি বায়ু যখন ভারতে আসে একবার হয়, আবার যে মৌসুমি বায়ু যখন ফেরত যায় আবার একবার হয়। ওইখানে দুবার বৃষ্টিপাত হয়। এবারে 4 নম্বরে কি দেখো, রবার, রোজউড, মেহগান বা মেহগিনি হতো বা মেহগনি, যা ইচ্ছা, কোন অরণ্যের প্রধান উদ্ভিদ? উত্তর হবে দেখো ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের প্রধান উদ্ভিদ হচ্ছে মেহগিনি। এবারে 5 নম্বর কোশ্চেন দেখো, ভারতের একটি অভয়ারণ্যের নাম লিখতে বলেছে। উত্তর হবে দেখো জলদাপাড়া অভয়ারণ্য, যেটা আছে পশ্চিমবঙ্গে। এছাড়া অন্যান্য ধরো মানস আছে, আসামের মানস, কাজিরাঙ্গা, এগুলো আছে। পশ্চিমবঙ্গের আমাদের যেটা আছে জলদাপাড়া আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, 4-এর দাগে দেখো, সংক্ষিপ্ত উত্তর দিতে বলছে। এবার 2 নম্বরের কোশ্চেন, একে দেখে দেখো সম উষ্ণ রেখা কাকে বলে বলেছে, অর্থাৎ এর মধ্যেই আমরা মানতে পারছি সম উষ্ণতা। সম উষ্ণ মানে কি? একই। সম মানে কি? একই। একই রকম উষ্ণতা রেখা কাকে বলে? এবার অ্যান্সারটা দেখে নাও, ভূপৃষ্ঠের সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে, অর্থাৎ যেখানে উষ্ণতা গড় উষ্ণতা সমান, সেই রকম স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমউষ্ণ রেখা বলে। এই রেখাগুলির সাহায্যে কোনো অঞ্চলের উষ্ণতার বন্টন সহজে বোঝা যায়। মানে এটা কেমন ভাবে বলতো? ধরো আমাদের এই দিকটায়, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, এইসব সাইডে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের, এই 4টা জেলাকে ধরো একটা রেখা দ্বারা যোগ করলে এখানকার তাপমাত্রা প্রায় একই রকমের পাবো। আবার যদি আমরা উত্তরে চলে যাই, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, সেইখানকার এলাকাগুলিকে যে রেখা দ্বারা একটা যোগ করা হয়, তাহলে সেখানে আবার একটা আলাদা তাপমাত্রা পাবো। মানে অর্থাৎ একই স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয়, একটা কাল্পনিক রেখা যদিও, মানে একটা ধরে নেওয়া একটা রেখা, তাহলে তাকে সমউষ্ণ রেখা বলে। এবং এর সাহায্যে কি হয়, কোনো অঞ্চলের উষ্ণতার বন্টন, যে এই অঞ্চলটা ঠান্ডা, এই অঞ্চলটা গরম, এইটা আমরা সহজে বুঝতে পারি। এইবারে দেখো 2-এর দাগের যে কোশ্চেন আছে দেখো, কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো? সূর্য থেকে আসা মোট সৌরশক্তির যে অংশটুকু, প্রায় 66%, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এবং পৃথিবীর বিভিন্ন প্রাকৃতিক কাজে অংশ নেয়, তাকে কার্যকরী সৌর বিকিরণ বা এফেক্টিভ সোলার রেডিয়েশন বলে। আর বাকি 34% শক্তি মহাশূন্যে ফিরে যায়। অর্থাৎ কার্যকরী সৌর বিকিরণ কি? কার্যকরী মানে যেটুকু বিকিরণ কাজ করে আমাদের জন্য। অর্থাৎ 100% এলো, টোটাল 100% তো তাপমাত্রা সূর্য থেকে এলো, তার 66% আমাদের বিভিন্ন কাজে লাগে, ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, বা গাছের খাবার তৈরি, বা বিভিন্ন প্রাকৃতিক কাজে অংশগ্রহণ করলো, সেইটুকুই হচ্ছে কার্যকরী। আর বাকি যেটা, সেটা রাতে যখন ঠান্ডা হতে শুরু করে ভূপৃষ্ঠ, তখন সেটা ফিরে যায় বিকিরণ আকারে মহাশূন্যে ফিরে যায়। সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু অ্যালবেডো বলে। আর যে 66% যেটা আমাদের কাজে লাগে, সেটাই কার্যকরী সৌর বিকিরণ বা এফেক্টিভ সোলার রেডিয়েশন বলে। ক্লিয়ার? এবারে দেখো 3-এর দাগে যেটা আছে, জলচক্র কি? পৃথিবীর জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যাওয়া এবং সেখান থেকে ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষার রূপে পুনরায় পৃথিবীতে ফিরে আসার যে অবিরাম চক্রাকার আবর্তন, তাকে জলচক্র বলে।
অর্থাৎ জলভাগ থেকে জল বাষ্পীভূত হচ্ছে, সমুদ্র থেকে জল বাষ্পীভূত হচ্ছে, বা নদী পুকুর থেকে জল বাষ্পীভূত হচ্ছে, সেখান থেকে ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষার রূপে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। তারপরে আবার কি হয়, পৃথিবীতে পড়ার পরে আবার সেই জল জলাশয় থেকে আবার বাষ্পীভূত হয়, আবার পৃথিবীতে ফিরে আসে জল রূপে। এইভাবে যে আবর্তন হতে আসে তাকে জলচক্র বলছে। এর ফলে কি পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে, অর্থাৎ বৃষ্টিপাতও হয়, আবার নদী নালা সমুদ্রে হচ্ছে জল হয়ে থাকে। 4 নম্বরে কি বলেছে, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলতে কি বোঝো? পশ্চিমী ঝঞ্ঝা কি, সেটা কোন সময় হয়? শীতকালে হয়ে থাকে পশ্চিমী ঝঞ্ঝা। কিন্তু শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত এক প্রকার জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে, অর্থাৎ বিশেষ করে পাঞ্জাব হরিয়ানার দিকে যে হালকা বৃষ্টিপাত হয় এবং আকাশ মেঘলা থাকার পরিস্থিতি তৈরি হয় তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। আমাদের দিকেও কিছুটা প্রভাব পড়ে পশ্চিমবঙ্গের দিকে। এই সময় প্রচণ্ড ঠান্ডা লাগে, আকাশ মেঘলা হয়ে থাকে শীতকালে। এর ফলে কি হয়, উত্তর ভারতে কনকনে ঠান্ডা অনুভূত হয়। অ্যান্সারগুলো ভালো করে পড়বে, বুঝতে পারবে, আমি বুঝিয়ে দিচ্ছি যতটা পারছি। এবারে 5 নম্বরে দেখো, খাদার ও ভাঙ্গার মাটি কাকে বলে? খাদার কাকে বলে? সিন্ধু গঙ্গা সমভূমি অঞ্চলের নতুন পলিমাটি সমৃদ্ধ উর্বর এলাকাকে খাদার বলে। এটি নদীর কাছাকাছি অবস্থিত এবং প্রতি বছর বন্যায় নতুন পলি জমা হয়। অর্থাৎ সিন্ধু গঙ্গা সমভূমিতে যে নতুন পলিমাটি, অর্থাৎ যেটা নদীর উপকূলে অবস্থিত, যেখানে বর্ষাকাল হলে বন্যা হলো, কারণ ওইখানে পলিটা প্রত্যেক বছর যেহেতু বন্যা হচ্ছে, উপরের পলিটা নতুন, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে খাদার। আর ভাঙার কাকে বলে? সেই একই অঞ্চলে, অর্থাৎ সিন্ধু ও গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন বা পুরনো পলিযুক্ত অপেক্ষাকৃত অনুর্বর অংশকে ভাঙ্গার বলে। এটি নদী অববাহিকা থেকে দূরে অবস্থান করে, কিছুটা উঁচু স্থানে। অর্থাৎ সেটা অনেক আগে যখন খুব বেশি বন্যা হয়েছিল তখনই জমা হয়েছিল, প্রত্যেক বছর তো হচ্ছে না, সেটা হচ্ছে পুরনো। আর সেটা অনুর্বর, যেহেতু প্রত্যেক বছর পলি পড়ে না, অনুর্বর, তাই। অ্যান্সারটা ভালো করে দেখবে, বুঝতে পারবে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলছে। 5-এর দাগে দেখো, যে কোনো 4টি করতে বলেছে। আবহাওয়া ও জলবায়ুর যে কোনো 2টি পার্থক্য লিখতে বলেছে। আবহাওয়া কাকে বলে? দেখো, সময় কি, কোনো নির্দিষ্ট স্থানের স্বল্প সময়ের, অর্থাৎ 1 থেকে 7 দিনের বায়ুমণ্ডলীয় অবস্থাকে আবহাওয়া বলছি। আর জলবায়ু কাকে বলে? কোনো অঞ্চলের দীর্ঘ সময়ের, প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। এবার পরিবর্তনশীলতা কি? আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল, এটি দিনের মধ্যে কয়েকবার বদলাতে পারে। জলবায়ু দীর্ঘ সময় ধরে স্থিতিশীল থাকে এবং হুট করে পরিবর্তিত হয় না। অর্থাৎ এক্ষুনি ধরো তোমার বাড়ির পাশে মেঘ তৈরি হলো, বৃষ্টি হয়ে গেল, তারপর একটু পরে রোদ বাড়ালো, সেটা কি বলবো? সেটা হচ্ছে আবহাওয়া। আর তুমি ধরো মৌসুমী অঞ্চলে একটা বসবাস করো, মৌসুমী জলবায়ু অঞ্চলে বসবাস করো, সেটা কি? জলবায়ু। অর্থাৎ মৌসুমী জলবায়ু চেঞ্জ হবে না, প্রত্যেক বছর বর্ষাকাল আসবে, 6টা ঋতু বজায় থাকবে, এটা সহজে চেঞ্জ হয় না। 30-35 বছরের দীর্ঘ সময়ের একটা আবহাওয়ার যে গড় অবস্থাকে ধরে নিয়ে আমরা বুঝে নিয়েছি যে আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলে বসবাস করি, ভারতে বসবাস করি আমরা। আর যে এক্ষুনি মেঘ উঠছে, তারপরে বৃষ্টি হচ্ছে, আবার একটু পর রোদ বেরোলো, কি সাময়িক একটা ঝড় এলো, তারপরে আবার চেঞ্জ হয়ে গেলো, সেগুলোকে আবহাওয়া বলি। অর্থাৎ সে 1 থেকে 7 দিনের। এবার দেখো 2-এর থেকে, প্যানজিয়া ও প্যানথালাসা বলতে কি বুঝো? দেখো, প্যানজিয়া ও প্যানথালাসা বলতে কি? প্যানজিয়া কি আজ থেকে প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটি বিশাল ভূখণ্ড হিসেবে একত্রে যুক্ত ছিল। এই আদিম মহাদেশকে বলা হয় প্যানজিয়া। অর্থাৎ 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত ভূখণ্ড, এখন যে মানচিত্র দেখতে পাও, আর এটা হচ্ছে এ পাশের ছবিটা দেখো, প্যানজিয়া লেখা আছে, PANGAEA। এটা হচ্ছে 30 কোটি বছর আগের একটা মানচিত্র ধরে নাও। সেখানে কি দেখা যাচ্ছে? পৃথিবীর স্থলভাগগুলো এক জায়গায়, আর চারদিকে জলভাগ, তেথিস সি দেখতে পাচ্ছ পাশে। সেই যে স্থলভাগটাকে বা বিশাল একটা ভূখণ্ড এক জায়গায় যে একত্রিত ছিল, সেটাকে প্যানজিয়া বলছে। আর প্যানথালাসা কি? আর প্যানজিয়া নামক এই ভূখণ্ডটাকে ঘিরে যে চারদিকে যে বিশাল জলভাগ, অর্থাৎ তেথিস সি দেখতে পাচ্ছ, এদিকে সি আছে বিভিন্ন, সেই যে বিশাল জলভাগ বা মহাসাগর বিস্তৃত ছিল তাকে প্যানথালাসা, অর্থাৎ ভূখণ্ডটাকে প্যানজিয়া বলতো, আর মহাসাগরটাকে প্যানথালাসা বলতো। এবার দেখো 3-এর দাগে দেখো, আন্টার্কটিকার জীবজগতের সংক্ষিপ্ত পরিচয় দিতে বলেছে। আন্টার্কটিকা কি? প্রচণ্ড শীতল ও বরফাবৃত মহাদেশ হয়, এখানে উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা খুবই কম। উদ্ভিদ কি? প্রচণ্ড ঠান্ডার কারণে এখানে বড় গাছপালা তো জন্মাতেই পারে না। কেবল কি দেখা যায়?
লাইকেন, শ্যাওলা বা মস, কিছু ঘাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। আর প্রাণী কি এখানকার প্রধান প্রাণী হলো পেঙ্গুইন। শীতের দেশে আমরা পেঙ্গুইন দেখতে পাই, বরফের দেশে। পাশে ছবি দেওয়া আছে দেখো পেঙ্গুইন পাখি। এছাড়াও সামুদ্রিক সিল দেখতে পাই, ওই তিমি দেখতে পাই, তিমির একটা ছবি দেওয়া আছে দেখো। প্রচুর পরিমাণে ক্রিল দেখতে পাই, এক ধরনের ছোট চিংড়ি মাছ। ক্রিল হলো এই অঞ্চলে জীবজগতের প্রধান খাদ্য উৎস, অর্থাৎ তিমি মাছও যেমন খায়, পেঙ্গুইনরাও ধরে খেতে পারে, এছাড়াও বিভিন্ন ছোট ছোট যে প্রাণী জলে থাকে তারাও ধরে খায়, মানুষও খায়। এইবারে দেখো, চারের দিকে দেখো, মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি উপায় লিখতে বলেছে। মৃত্তিকা বা মাটি সংরক্ষণের তিনটি প্রধান উপায় হলো: একটা, বৃক্ষরোপণ করা যেতে পারে। খালি জায়গায় বা ঢালু জমিতে বেশি করে গাছ লাগালে গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে ভূমিক্ষয় রোধ হয়। এবার ধাপ চাষ করা যেতে পারে, অর্থাৎ পাহাড়ের গায়ে যেটা করে। পাহাড়ি অঞ্চলে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপ কেটে তৈরি করে চাষ করলে বৃষ্টির জলের গতিবেগটা কমে যায়। সোজা যদি জল নামে কি হয়, অনেকটা গতিবেগ হবে, আর তাকে ধাপ খেয়ে খেয়ে বাধা খেয়ে খেয়ে নামলে কি হবে, গতিবেগ কমে যাবে, এর ফলে মাটিটা ক্ষয় কম হবে। এবার 3 নম্বরে দেখো, পশুচারণ নিয়ন্ত্রণ। অতিরিক্ত পশুচারণ বন্ধ করলে মাটির ওপরের ঘাসের আবরণ বজায় থাকে, যা মাটিকে বায়ু ও জল প্রবাহের হাত থেকে রক্ষা করে। অর্থাৎ পশুচারণ যদি না করা হয়, ঘাস যদি হয়ে যায়, তখন কি হচ্ছে, মাটিটাকে ক্ষয় রোধ করছে। এইবারে দেখো 5 নম্বর কোশ্চেন, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যের গাছগুলির যে কোনো তিনটি বৈশিষ্ট্য লেখো। এখানে নাতিশীতোষ্ণ হতো, ওটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। নাতিশীতোষ্ণ অরণ্যের গাছগুলির যে কোনো তিনটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। কি কি বৈশিষ্ট্য? 1 নম্বরে দেখো অ্যান্সারে, আকৃতি। এই অরণ্যের গাছগুলি অনেক লম্বা, পাশে ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ একটা। অনেকটা সালো বা মোচা আকৃতির, অর্থাৎ কনিক্যাল টাইপ। মোচা দেখেছো তো, অঙ্ক বইতে দেখতে পাবে জ্যামিতির ক্ষেত্রে। কনিক্যাল টাইপ যাকে বলে, মোচাকৃতি। বা হচ্ছে যদি কলা গাছের মোচা দেখে থাকো, সেরকম টাইপের, যাতে শীতকালে বরফ পড়লে তা পাতার ওপরে জমে না থেকে সহজে নিচে পড়ে যায়। অর্থাৎ আগার দিকে পাতাগুলো পরপর সূচালো হয়ে গেছে, যেমন ওই পাইন গাছটা দেখেছো যদি, যা সহজে নিচে পড়ে যায়। এবারে পাতা কীরকম? পাতাগুলি সরু ও সূচালো হয়, সারা বছর সবুজ থাকে। এই পাতাগুলি ওপরে মোমের আস্তরণ থাকে, যা বাষ্পমোচন রোধ করে। আর কাঠ কি? এই গাছগুলির কাঠ নরম ও হালকা প্রকৃতির হয়, যা কাগজ ও দেশলাই শিল্পে ব্যবহার করা হয়। উদাহরণ দেওয়া আছে, যেমন বললাম পাইন, ফার, দেবদারু ইত্যাদি। এবার 6 থেকে কোশ্চেন দেখো, নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে চিত্রসহ। পৃথিবীর তাপমণ্ডলের বর্ণনা করতে বলেছে। এই তাপমণ্ডল কিসের উপর নির্ভর করে হয়? সূর্যরশ্মি পতন কোণের তারতম্য অনুসারে পৃথিবীতে প্রধানত 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে উষ্ণমণ্ডল বা টরিড জোন যাকে বলছে, যেটা কোথায়? নিরক্ষরেখার উভয় পাশে 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল উষ্ণমণ্ডল বলে। এখানে সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ে, তাই এখানে উষ্ণতা সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ আমাদের দিকটায়, ভারতে যেটা অবস্থিত। এবারে হচ্ছে ভারত এবং অন্যান্য কিছু মহাদেশ আছে, ভারতের কথা বললাম। নাতিশীতোষ্ণ মণ্ডল কি? উভয় গোলার্ধে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চল। একটা ছবি দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি কিছুটা তির্যকভাবে পড়ে, তাই এখানে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা কোনোটাই হয় না। 3 নম্বরে দেখো হিমমণ্ডল বা ফ্রিজিড জোন, এটা কি? উভয় গোলার্ধে 66.5 থেকে দেখো উত্তর মেরু আর দক্ষিণ মেরু উভয় গোলার্ধে বলেছে, যেহেতু 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত অঞ্চলকে হিমমণ্ডল বলে। এখানে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে পড়ে, ফলে সারা বছর প্রচণ্ড ঠান্ডা থাকে এবং ভূমি বরফে ঢাকা থাকে। এবার 2-এর দাগে যে কোশ্চেন দিয়েছে, বিশ্ব উষ্ণায়ন কি? এর প্রভাবগুলি লিখতে বলেছে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যাকে বলছে ইংরেজিতে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি ইত্যাদি পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। মূলত কলকারখানার ধোঁয়া, যানবাহন, বৃক্ষছেদন, জীবাশ্ম জ্বালানির পোড়ানোর ফলে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবগুলি কি? মেরু অঞ্চলে বরফে গলন ধরছে, এর ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ার ফলে উত্তর দক্ষিণ মেরুর বিশাল বরফ স্তূপ গলতে শুরু করছে, আন্টার্কটিকার বরফ গলে যাচ্ছে।
নম্বরে যেটা দেখো বুলেট করে দেওয়া আছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই বরফ গলা জল কোথায় আসছে? সমুদ্রে আসছে, ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে, যার ফলে উপকূলবর্তী নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে। এবার জলবায়ু পরিবর্তন অর্থাৎ ঋতুচক্রে পরিবর্তন করছে, কোথাও অতিবৃষ্টি বা বন্যা হচ্ছে, আবার কোথাও অনাবৃষ্টি বা খরা দেখা দিচ্ছে এর ফলে। এবার বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে কি, তাপমাত্রা বৃদ্ধির পর অনেক প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ এবং প্রভাব। কোশ্চেনগুলো ভালো করে পড়বে মন দিয়ে। এবারে হচ্ছে 3 নম্বরে দেখো ভারতের মৌসুমি বায়ুর প্রভাব সম্পর্কে আলোচনা করতে বলছে। ভারতের জলবায়ু অর্থনীতিতে মৌসুমি বায়ুর প্রভাব অপরিসীম আমরা জানি, কারণ আমরা মৌসুমি জলবায়ুতে বাস করি। এর প্রধান কারণ কি? বৃষ্টিপাত। ভারতে হচ্ছে বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 90% ঘটে গ্রীষ্মকালীন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে। জুন থেকে সেপ্টেম্বর মাসে অর্থাৎ বর্ষাকালে এই বৃষ্টিপাতটা হয়ে থাকে। 2 নম্বরে কি, এর ফলে কৃষিকাজ হয় আমাদের। ভারতের কৃষি ব্যবস্থা মৌসুমি বৃষ্টির উপর সরাসরি নির্ভরশীল। ধান হয়, পাট হয়, আখ চাষ হয়, বৃষ্টি অত্যন্ত প্রয়োজন। সময় মতো বৃষ্টি না হলে দেশে খরা দেখা দেয়। 3 নম্বরে যেটা আছে, উষ্ণতা নিয়ন্ত্রণ। প্রচণ্ড গরমের পরে মৌসুমি বায়ুর আগমনে বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা অনেকটা কমে যায় এবং আবহাওয়া মনোরম হয়। 4 নম্বরে দেখো নদী বহুলতা ও জলবিদ্যুৎ। মৌসুমি বৃষ্টির ফলে ভারতের নদীগুলির জলে পূর্ণ থাকে, যা সেচ কাজ ও জলবিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। 5 নম্বরে দেখো অর্থনীতি। ভালো মৌসুমি বৃষ্টি মানেই ভালো ফসল হয়, যা ভারতের অর্থনীতি মজবুত করে। অন্যদিকে বৃষ্টির প্রভাবে শস্য হানি ঘটলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাব। বৃষ্টিপাত হয়, যার ফলে কৃষিকাজ হয়ে থাকে, উষ্ণতা নিয়ন্ত্রণে থাকে আমাদের, মনোরম আবহাওয়া সৃষ্টি হয়, নদী বহুলতা জলবিদ্যুৎ উৎপন্ন করতে পারি যেহেতু জল থাকে আমাদের নদীগুলিতে। অর্থনীতির উপর প্রভাব পড়ে, যে হচ্ছে যদি মৌসুমি না হয়, ধান টান না চাষ করতে পারি, কি হবে? অর্থনীতির উপরে প্রভাব পড়বে, বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। এগুলো হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাব। থ্যাংক ইউ। এতটুকু পর্যন্ত খুব ভালোভাবে মন দিয়ে পড়ো। এরপর থেকে আশা রাখছি রোজই ভিডিও দিতে পারবো। আর পারলে তোমার বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। টাটা।